কাজ করতে গিয়ে। আর আমাদের কাজের পরিধিটা একটুখানি অন্যরকম, মানে সেখানে বিভিন্ন ধরনের জীবজন্তুও আছে এবং মানুষও আছে। ঘটনা হচ্ছে যে আমরা এমন একটা সিস্টেমে বসবাস করি, ধরুন আমরা যদি একটা মানুষকে মূল্যায়ন করি, আমরা কিভাবে বলবো একজন মানুষ সফল? আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি, সে মানুষটা কত টাকা আর্ন করছে তার উপরে তার যোগ্যতাটাকে আমরা নির্ণয় করি। যখন আমরা বলি যে এই মানুষটা মাসে 30,000 টাকা ইনকাম করছে মানে মানুষটা সফল, কিন্তু সফলতাটা কিন্তু এরকম ভাবে হয় না। সফলতাটা মানুষের মূল্যায়ন কিন্তু অনেক কিছু দিয়ে বিচার করা দরকার, কিন্তু আমরা যে সমাজে একটা ছক যে তৈরি করে দিয়েছে এবং এই ছকটার পিছনে কিন্তু একটা বিশাল বড় চক্র কাজ করে, সেটা কিন্তু আমরা অনেকে বুঝি না। তো বিভিন্ন ধরনের কারণ আছে, যে যদি বলি একটা বিশাল বড় একটা আলোচনা হবে, সেটা নিয়ে একটা আলাদা আলোচনায় চলে যাবে। তো আমি অভিভাবকদের বলবো যে আপনার যে বাচ্চাটা, সে ছেলে হোক বা মেয়ে হোক, গ্রাম হোক বা শহর হোক বা মফস্বল হোক, সমুদ্র হোক, পাহাড় হোক, যাই হোক, আমরা সবাই কিন্তু প্রকৃতির সম্পদ। আমরা একটা প্রাকৃতিক একটা প্রাণী এবং বিবর্তনের হাতে আমরা কি হয়েছি, আমাদের ব্রেনটা অনেকটা উন্নত মানের, আমরা অনেকটা আগিয়ে গেছি এবং এই আগিয়ে যাওয়াটাই হচ্ছে মেন সমস্যার কারণ। আমি যদি বলি এখানে যে আমরা এতজন লোক বসে আছি, আমাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসা হয় এবং বলা হয় যে 3 বছরের জন্য আমরা সেখানে থাকবো, আমরা এতজন মানুষ সার্ভাইভ করতে পারবো? সেই নলেজটা কি আমাদের আছে? আমরা কি আগুন জ্বালাতে পারবো? আমরা কি আগুনকে সংরক্ষণ করতে পারবো? কোন গাছের ফলটা খাবো, কোনটা খাবো না? কিন্তু ওই দ্বীপে যদি আপনি একটা ছাগল বাচ্চাকে ছেড়ে দেন, সে কিন্তু তার মতো করে সার্ভাইভ করে যাবে, কারণ সে প্রকৃতির মধ্যে এখনো আছে। আমরা কিন্তু প্রকৃতির মধ্যে আছি, কিন্তু অনেকটা সেই পাঁকাল মাছের মতো, যে প্রকৃতি আমাদের গায়ে লাগবে না, অথচ আমরা প্রকৃতির মধ্যে থাকি। এইখানেই মেন সমস্যাটা। প্রকৃতিকে যদি আমরা যথাযথ মূল্যায়ন করে আমাদের জীবনশৈলীর মধ্যে তাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি, আখেরে কিন্তু আমরা জীবনে কিছুই করতে পারবো না। স্বনির্ভরতা নিয়ে কথা হচ্ছিল, আমি অনেক কথা শুনলাম, সত্যি এখান থেকে অনেক কিছু শিখবার আছে। কিন্তু স্বনির্ভরতা, অর্থনৈতিক স্বনির্ভরতার সাথে সাথে কিন্তু জ্ঞানেরও স্বনির্ভরতা থাকা দরকার। জ্ঞান যদি স্বনির্ভর না হয়, আমরা কিন্তু পরিপূর্ণ স্বনির্ভরতা পাবো না। ওই জন্য অভিভাবকদের বলছি, তাদেরকে আপনারা তাদের মতো করে ছেড়ে দেবেন। তাদেরকে কখনো ওই তথাকথিত যে আমাদের সমাজ ব্যবস্থার যে একটা অর্থনৈতিক কাঠামো, যে ডাক্তার মানেই সে সফল, ইঞ্জিনিয়ার মানেই সে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হলো মানে সে সফল, আর একটা ছেলে পড়ালেখা করে চাষবাস করলো মানে সে বিফলে চলে গেল, একটা ছেলে পড়াশোনা করে সে সমাজকর্মী হলো, সে বিফলে চলে গেল, এটা ভাববার কিন্তু কোনো জায়গা নেই। কারণ হচ্ছে কি, আমরা যারা জন্মেছি একদিন আমরা মরে যাব, মরবই, এটা একটা নির্ধারিত সত্য। এবং জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা সময় আমরা পৃথিবীতে অতিবাহিত করব এবং এর মধ্যে আমাদেরকে অনেক অ্যাক্টিভিটি করতে হয়। মূল লক্ষ্যটা কি? জন্মেছি, মৃত্যুর আগে পর্যন্ত নিজের মতো করে খেয়ে পরে বেঁচে থাকবো, এটাই তো মেন জিস্ট। তার মধ্যে কোথা থেকে ঢুকে গেল স্ট্যাটাস, কোথা থেকে ঢুকে গেল দেখাতে হবে, কোথা থেকে ঢুকে গেল আমাকে এটা এস্টাবলিশ করতে হবে। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু বাইরে থেকে ইনপুট করা। নেচার আমাদেরকে বলেনি মহান ব্যক্তি হয়ে দেখাতে হবে। তো আপনারা কিন্তু এটা নিয়ে আলাদা করে নিজেরা চিন্তা ভাবনা করবেন যে এই যে গোলক ধাঁধার যে খেলাটা চলছে এখন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে কোনো একটা পুঁজিপতি দ্বারা কিন্তু আমরা নিয়ন্ত্রিত। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পরাধীন। আমি সাবানটা কি রঙের মাখবো সেটা ঠিক করে দেয় কিন্তু একটা কোম্পানি। আমার ঘরটা কি ধরনের হবে সেটা ঠিক করে দেয় কর্পোরেট সেক্টর। এটা মাথায় রাখবে।
তো এই যে একটা জিনিস তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু প্রকট হয়ে দেখা দিচ্ছে, এর পরবর্তী প্রজন্ম কিন্তু আরো সাফার হবে। আমরা যা ভুক্তভোগী তার থেকে বেশি ভুক্তভোগী কিন্তু এই শিশুগুলো হবে। সময় এসেছে কিন্তু এই প্রথাটাকে ভাঙবার, এবং সেটা ভাঙতে পারেন অভিভাবকরাই। আমার বাবার কি কোনো স্বপ্ন ছিল না আমাকে নিয়ে? অবশ্যই স্বপ্ন ছিল, কিন্তু আমি তো আমার জীবন নিয়ে হ্যাপি। আমাকে যখন আমার বাড়ির লোক প্রশ্ন করে তুমি এরকম বেরোনির মতো ঘুরে বেড়াচ্ছ, এলতালা বেলতালা ঘুরছো, এটা কি জীবন হলো? না, আমি তাদেরকে একটা কথাই বলি, তোমরা কি চাইবে? আমি খেয়ে পরে হ্যাপি এই জীবনটা কাটিয়ে দিয়ে চলে যাই, তো এটাই তো বললে হ্যাঁ এটাই। আমি সেটাই করছি, আমি তো সেটাই করছি। আমি আমার জীবনটাকে আমার মতো করে আনন্দের সাথে উপভোগ করছি, এবং আমি মরে গেলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি কাউকে বলতে পারবো না আমার বাবা আমার উপরে এটা চাপিয়ে দিয়েছে জোর করে, আমার ফ্যামিলি আমাকে আমার উপরে এটা ইনপুট করেছে। আপনার বাচ্চা আনার দিনের শেষে এটা না আপনাদের দিকে আঙুল তুলে বলতে পারে যে তোমরাই আমাদের উপর চাপিয়েছিলে এটা, তাকে তার মতো করে বড় হতে দেন, ও ওর জীবন ও ওর মতো করে বুঝে নেয়। হ্যাঁ, একটা বাচ্চা কিরকম একটা গাছের মতো, আমরা কি করি, গাছ লাগালে কি করি, একটা বেড়া দিয়ে দিই যাতে ছাগল গরু খেয়ে না নেয়, একটা অবলম্বন দিই, একটা লাঠি পুঁতে দিই গাছটা না হিলে যায়। কিন্তু গাছের মাথাটা কিন্তু আমরা খোলা রাখি, কেন? গাছটা উপর দিকে যাতে বাড়তে পারে, বিকশিত হতে পারে। ঠিক সেরকম দ্বারা আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে গাইড করবেন, তাদেরকে মোটিভেট করবেন, সব মেনে নিলাম, কিন্তু তাদের মাথাটা যেন খোলা থাকে, তারা যেন তাদের এই বিকাশিতটাকে তারা যেন নিজেদের মতো করে করতে পারে। এটুকুই আপনাদেরকে বলা। এটুকু করতে পারলেই আমরা কিন্তু একটা ভালো প্রকৃতিমুখী একটা সমাজ আমরা গঠন করতে পারবো। নাহলে এই কর্পোরেট শ্রেণীর হাতে যে সমাজ চলে গেছে এখন, এই সমাজকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো। এটুকুই আমার বলা। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের সাথে সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, পাবলিক সামলাতে পারছে না। কেউ তাদের মেয়েদের সঙ্গে ছবি তুলেছে। এটা হচ্ছে একটা পোকা কালচার করা হয়, এই পোকাটা হচ্ছে মিলওয়ার্ম বলা হয়। এটা কিন্তু আমাদের নেটিভ পোকা নয়, এটা এক্সোটিক। এই পোকাটা কি হয়, কাজে লাগানো হয়, এটা মাছ চাষে কাজে লাগানো হয়। ক্যাপটিভ যে অ্যানিমালগুলো চিড়িয়াখানায় আছে বা যে সমস্ত পেট আমাদের দেশে আছে, তাদেরকে যারা মাংসাশী পোকামাকড় খায় তাদেরকে কিন্তু এই মিলওয়ার্মগুলোকে খাওয়ানো হয়। তার জন্য এগুলোকে কিন্তু চাষ করা হয়। এবারে এই মিলওয়ার্ম কি খায়? মিলওয়ার্ম মানে হচ্ছে শস্যের পোকা, মানে এদেরকে দেওয়া হয় গমের ভুসি এবং তার সঙ্গে দেওয়া হয় বিভিন্ন ধরনের আনাজের খোসা। ওরা সেটা খায়, খাবার খেয়ে ওরা ডিম পাড়ে, ডিম পাড়ে ওদের লার্ভা হয়। সেই লার্ভাগুলো আবার এই ওই লার্ভাগুলো আবার ওই ভুসিগুলো আর ওই শস্যের খোলাগুলোকে খায়। খেয়ে তারা যেটা উচ্ছিষ্ট বের করে দেয়, সেটাই হচ্ছে এই মিলওয়ার্ম এর সার। এটা একদম অর্গানিক এবং এটা গাছের জন্য খুবই উপকারী একটা। কিভাবে ইউজ করতে হবে? এটা অনেকটা, এটা দু তিন রকম ভাবে ইউজ করা যায়। প্রথমটা হচ্ছে যে আপনি ধরুন যদি টবের মাটি তৈরি করেন, ধরুন একটা 4 ইঞ্চি টব, 4 ইঞ্চি টবে যে পরিমাণ মাটি লাগবে সরাসরি জেনে না ওর থেকে, ও সব সময় গাছের জন্য আছে আর কি এরকম ভাবে। কারণ আমরা যেহেতু পরিবেশের উপর একটা করবো, সেটা তো করবোই ভবিষ্যতে, কিন্তু ওকে মানে একটা ব্যক্তিগতভাবে বলে দিলেই ভালো হয়। আমি হেল্পলেসলি বলছি কথাটা। আচ্ছা, আমি একটা পদ্ধতি বলি। ওই 4 ইঞ্চি টবের মাটি নেবেন, ওতে আপনি যে কোকোপিট দেন বা আপনি ভার্মি কম্পোস্ট দেন বা কম্পোস্ট সার দিলেন, যেরকম দেবেন, তার সঙ্গে 1 কাপ এই গুঁড়ো মিলওয়ার্মের দিয়ে দিলেন। দিয়ে এটাকে কিন্তু আপনাকে একটু জল দিয়ে ভিজিয়ে 8 থেকে 9 দিন রেখে দিতে হবে। তারপরে আপনি এতে যে কোনো গাছ আপনি রোপণ করতে পারেন। এটা একটা পদ্ধতি। আরো দুটো পদ্ধতি আছে, হ্যাঁ। আমি বলছি যে হিন্দুর পুরোটা ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাক, আমি সবাইকে, তোমরা যারা যারা নিচ্ছ আজকে তো এখান থেকে নিয়ে যাও, সেটা পুরোটা ফরওয়ার্ড করে তোমার সাথে সুবিধা হবে। ঠান্ডা মাথায় ওরও বলা হবে, তোমাদেরও জানা হবে, বারবার শুনতে পারবে, কত সুবিধা আছে এটা। আর আমাদের এমনি জৈব সারেরও প্রজেক্ট আছে, ওটা ওই রোহিণীর সাথে কথাবার্তা চলছে, দেখি আমরা আসলে আমার বাড়িটা তো অনেক দূরে, আমাকে আনতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট প্রোডাক্ট আনতে হবে। মানে ফেব্রুয়ারিতে যেটা আমাদের সেশন করার কথা ছিল সেটা সম্পূর্ণটাই ওর সঙ্গে ছিল, সেটা মানে একটু সংক্ষিপ্ত হয়ে গেল ব্যাপারটা এবারে। কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক, জৈব কীটনাশক এবং জৈব সার আপনারা পেয়ে যাবেন। যারা অর্গানিক ওয়েতে গাছ করতে চান পেয়ে যাবেন। আর রথের মেলায় তো রোহিণী গাছ বিক্রি করবে শুনছি, আমাকে আগে থেকেই বলে রেখেছে, কিছু
লিস্ট তুমি দিয়ে দেবেন সেই মতো আমি চেষ্টা করবো। আমাদের কলম গাছগুলো নিয়ে খুবই সুন্দর। যারা আগ্রহী তাহলে রথের সময় যেটা হবে এখানে কাজটা, সেই কাজটা আসতে হবে। আমি মানে স্বনির্ভরতার আমাদের যে মূল বিষয়, সেখানে বিশেষভাবে জরুরি কিছু কথা বলার আছে, সেই কারণে একটু অতিরিক্ত সময় চাইছি, যেটা আমাদের শেষ হওয়ার কথা ছিল। শুরুতে আমরা সময় মেনটেন করতে পারলেও পরবর্তীতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটা সকলের জন্যই, মানে যদি অসুবিধা না থাকে তাহলে আমরা আরো কিছুক্ষণ কি কন্টিনিউ করতে পারি। যে প্রথম কথাটা যে পারা না পারা দিয়ে শুরু হয়েছিল, তো আমরা কি পারি। তো পিনাকিদাকে বললো, পিনাকিদা একজন শিক্ষক, পিনাকিদা যে জায়গায় স্কুল, পীরতলা হাই স্কুল, সেখানকার কিছু মানুষকে নিয়ে, প্রথমত মহিলাদের নিয়ে, তারপর কিছু পরিবারকে নিয়ে একটি কাজ বেশ কিছুদিন ধরে করছেন। সেটা কাঁথার কাজ, কাঁথা বানানো। কাঁথাটা একটু দেখাবে পিনাকিদা প্লিজ। মানে কাঁথার ভাবনাটাকে আমরা যে স্তরে জানতাম, নকশি কাঁথা বা আমাদের যে কাঁথার ঘরানা, সেটার সঙ্গে নিজস্ব চিন্তা ভাবনা, সাহিত্যিক বোধ, এগুলো যুক্ত করে পিনাকিদার যে জায়গাটা তৈরি করেছেন, এখান থেকে আমরা অনেকটা আইডিয়া পাবো যে আমরা কি পারি। পিনাকিদার কাছেই বলবো, যারা বানাচ্ছেন পিনাকিদা, তাদের সঙ্গে মানে দুই একটা কথা তুমি যদি বলো। যারা বানান, আপনার একটু মানে পূর্বকথন আর কি করি আর কি। সেটা হচ্ছে কি যে আমার ছাত্রের মা প্রথম শুরু করেন 2021 সালের 4 মার্চ আমার প্রথম কাঁথার শিপমেন্ট হয়, 7টা কাঁথা বিক্রি হয় আর কি। তার লকডাউনের সময় আমি আমার ছাত্রকে দেখি হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছে কাঁধে বন্দুক নিয়ে। আমি ওর কাঁধে বন্দুক নিয়ে ছবি দেখেই আমি বুঝেছি যে ওই বন্দুকটা কি কাজের জন্য বেরিয়েছে নিয়ে। তবু আমি জিজ্ঞাসা করলাম যে বন্দুক নিয়ে বেরিয়েছো কি ডাহুক মারতে? তখন বলছে হ্যাঁ স্যার, ডাহুক মারতে। আমি বললাম কেন? তখন বলছে যে স্যার, সরকার থেকে যে চাল ডাল দেয়, ছোলা দেয়, ছোলা আর চাল ডাল দিয়ে খিচুড়ি খাবো। বাবা তো অটো চালান, বাবার অটো তো বসে গিয়েছে লকডাউনে, কি করব? এবার আমার মাসের 1 তারিখে মাইনে ঢুকে যাচ্ছে, আমি ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, যা খাচ্ছি, তখন আমার মনে হচ্ছে না যে এই মাছ মাংসগুলোরও তারাও প্রাণী, অথচ ওর কাঁধে ওই বন্দুকটা দেখে আমার মনে হচ্ছে যে ডাহুকটা না মারলেই বোধহয় ভালো হয়। এবার কিভাবে আমি না করব তাকে? আমার না করার মধ্যে তো একটা জোর থাকতে হবে। আমি তখন ছেলেটাকে বললাম যে আমি তার আগে মহুয়া লাহিড়ীর কাঁথা দেখেছিলাম। মহুয়া লাহিড়ীর মা প্রীতিকণা গোস্বামী, তিনি পদ্মশ্রী পেয়েছেন, কাঁথা এই বছরই পদ্মশ্রী পেয়েছেন। তো মহুয়া লাহিড়ীর কাঁথা দেখে আমি অবাক হয়ে যাই যে সাংঘাতিক কাজ। এবার তারপর থেকে তখন আমি